কিছু মানুষ আছে যাদের ফ্যামিলি তাদের সাপোর্ট করে না, কিন্তু তাদের বন্ধুরা তাদের সাপোর্ট করে। আবার কিছু মানুষ এমনও আছে যাদের বন্ধুরা তেমন সাপোর্ট করে না, কিন্তু তাদের ফ্যামিলি তাদের সব সময় সাপোর্ট করে। সেই সাথে এমনও কিছু মানুষ আছে যাদের তাদের বন্ধুরা এবং ফ্যামিলি কেউই সাপোর্ট করে না। এরকম জীবন আমাদের অনেকের জন্যই জাহান্নামের মতো। কিন্তু কেউ যদি হৃদয়ে এতটা কষ্ট নিয়ে এই ভিডিওটি দেখে, তাহলে এই গল্পটি তার হৃদয়ের কিছুটা হলেও শান্তি এবং জীবনে একটি মোটিভেশন এনে দেবে, এটিতে কোনো রকম সন্দেহ নেই। এই গল্পটি এমন একটি মেয়ের যে এরকম একটি সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই গল্পটি দেখুন এবং জেনে নিন তার জীবনে কি হয়। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখি। তার পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই একসাথে বলছে, তোমার মরে যাওয়া উচিত, দ্রুত লাফ দাও, তোমার এই পৃথিবীতে বেঁচে থেকে এমনিতেও কোনো কাজ নেই। এটা শুনে মেয়েটি সমুদ্রের দিকে দৌড়ে পানিতে ঝাঁপ দেয়। সে ধীরে ধীরে সমুদ্রে ডুবে যেতে শুরু করে এবং সেই সাথে আমাদেরকে বলে, আমার নাম রিয়া। আমার জীবনে যা ঘটেছিল তা যেন আর কারোর জীবনে কখনো না ঘটে। এই রিয়া আসলে কে এবং তার জীবনে এমন কি ঘটেছিল যে সে মরতে চায়? এটি জানতে হলে আমাদেরকে রিয়ার জীবন সম্পর্কে জানতে হবে। একদিন রিয়া তার ঘরে ঘুমোচ্ছে। রিয়ার বাবা নেই। তার মা নিজেদের বাড়িতে একটি ম্যাসাজ পার্লার চালায়। এই কারণে লোকেরা তাদের নিয়ে নানা রকম কথা বলে, কারণ অনেক পার্লারে তো ওইসব ধরনের কাজ করা হয়। হয়তো আপনিও বুঝতে পারছেন এখানে কিসের কথা বলা হচ্ছে। রিয়া ঘুম থেকে উঠে ফিল করে তার প্রাইভেট পার্টে ব্যথা করছে, যা একটি সিরিয়াস বিষয় হতে পারে। সেজন্য রিয়া তার মাকে বলে, মা, আমার অনেক ব্যথা হচ্ছে। কিন্তু তার মা ফোনে কথা বলাতেই ব্যস্ত। উল্টো তার মা তাকে বলে, তুমি তোমার প্রতিদিনকার এই নাটক বন্ধ করো আর স্কুলের জন্য রেডি হয়ে নাও। তার মা তো এটাও শুনতে চায় না যে রিয়ার আসলে কি সমস্যা হচ্ছে। সে খুব খারাপ আচরণ করছিল এবং ঘরের জিনিসপত্র রিয়ার দিকে ছুঁড়ে মারতে শুরু করে। তার এমন আচরণ দেখে মনে হয় রিয়া যে তার মেয়ে এটাও সে ভুলে গেছে। এরপর রিয়া স্কুলের জন্য বের হয়ে যায়। রাস্তায় একটি ছেলে দাঁড়িয়ে আছে। সে রিয়ার প্রতিবেশী। তার নাম কিমিং। সে রিয়াকে তার বোনের মতো মনে করে। সে রিয়ার অনেক যত্ন করে, এমনকি তার মায়ের চেয়েও বেশি। সে বলে, আজ সকাল সকাল শুরু হয়ে গেছে তোমার মা। তোমার মায়ের প্রত্যেকদিন কি হয়? আর উনি তোমাকে খাবার কি দিয়েছে নাকি দেয়নি? এটা বলে সে রিয়ার দিকে দুধের প্যাকেটটা এগিয়ে দেয়, যেটা সে নিজের জন্য এনেছিল। রিয়াও তা নিয়ে নেয় এবং দুজনেই তাদের সাইকেলে করে স্কুলে যায়। রাস্তায় রিয়া দেখে তার এক ফ্রেন্ডকে হাই স্কুলের ছেলেরা বুলি করছে, কিন্তু রিয়া তাকে দেখে তার রাস্তায় চলে যায়। মানে সেই ঝামেলা থেকে দূরে থাকতে চায় আর কি। এমনিতেও সে কি বা করতে পারত। অন্যদিকে স্কুলের সবাই নতুন ইউনিফর্ম পরে এসেছিল, কিন্তু রিয়া তার পুরনো ইউনিফর্মে পরে এসেছে, কারণ তার মায়ের কাছে নতুন ইউনিফর্ম কেনার মতো টাকা নেই। আর যদিও তার মায়ের কাছে টাকা থাকতো, তবুও মনে হয় না সে কিনে দিত। এরপর যখন রিয়া ওয়াশরুমে যায়, সে তার প্রাইভেট পার্ট চেক করে। তখন সে মনে করে হয়তো কোনো ইনফেকশন হয়েছে। তারপর সে ইন্টারনেটে এটি সম্পর্কে সার্চ করে এবং মনে করে সে বাড়ি ফেরার সময় ডক্টরের কাছে যাবে। আর তারপর সে ক্লাসে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় হাই স্কুলের ছেলেরা রিয়ার যে ফ্রেন্ডকে বুলি করছিল তার নাম শাওমি। সে ক্লাসে অনেক অহংকারী ভাব নিয়ে চলাফেরা করত, তাই সবাই তাকে ডন নামে ডাকত। ক্লাসের কেউই জানে না যে সে হাই স্কুলের স্টুডেন্টদের কাছ থেকে মার খেয়েছে। আর শাওমিও কাউকে ব্যাপারটা বলেনি, না হলে তার ডনের মতো অ্যাটিটিউড খারাপ হয়ে যেত না। শাওমি কিমিংকে পছন্দ করত, কিন্তু কিমিং তার দিকে নজরও দিত না। সে সবসময় শুধু রিয়ার সাথেই ঘুরত, আর সেই কারণে শাওমি রিয়াকে প্রচণ্ড হিংসে করত। সেদিন স্কুলে একটি অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, যেখানে বেস্ট স্টুডেন্টদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। শাওমি তো সেখানে শুধুমাত্র কিমিংকেই দেখা যাচ্ছিল, কিন্তু কিমিং তার দিকে একবার তাকায়ও না। এর মাঝখানে একজন মেয়ে কিমিং এর পেছনে বসেছিল। ওই মেয়েটি আরেকটি মেয়েকে তার মোবাইলটি দিতে চাচ্ছিল, কিন্তু তার হাত ওইখানে পৌঁছচ্ছিল না। তাই ওই মেয়েটি কিমিংকে মোবাইলটি দিয়ে বলে, প্লিজ গ্রেসকে মোবাইলটি দিয়ে দাও। কিমিং মোবাইলটি নিয়ে গ্রেসকে দেওয়ার জন্য পিছনে ঘুরতেই একেবারে অবাক হয়ে যায়, কারণ গ্রেস খুবই সুন্দরী মেয়ে। প্রথম দেখাতেই কিমিং তাকে পছন্দ করে ফেলে। তারপর অ্যাওয়ার্ড সেরিমনি শুরু হয় এবং কিমিংকে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড আর একটি বুকে দেওয়া হয়। সেই সময় কিমিং তার পাশেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পরে কিমিং এর হাতে যে বুকেটি আছে তা অ্যাক্সিডেন্টালি গ্রেসের মুখে লেগে যায়। আর ফুলে যে পরাগ থাকে সেটাতে গ্রেসের অ্যালার্জি আছে, এতে আরও সমস্যা হয়ে যায়। কিমিং এর তখন ভীষণ খারাপ লাগে, কারণ তার কারণে গ্রেসের শরীর খারাপ হয়ে গেছে। তাই সে নিজেই গ্রেসকে হসপিটালে নিয়ে যায়।
ডক্টর বলেন এটি তেমন কোনো সিরিয়াস বিষয় নয়, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আর অন্যদিকে ওই একই হসপিটালে রিয়াও চেক আপ করতে এসেছে। রিয়াকে পরীক্ষা করার পর ডক্টর বলে, দেখো এটি স্টার্টিং এজ, তাই চিন্তা করার দরকার নেই। তবে হ্যাঁ, কারোর সাথে ঘনিষ্ঠ হয়েও না, না হলে কিন্তু ইনফেকশনটা আরো সিরিয়াস হয়ে যাবে। রিয়া বলে, না, আমি এখন পর্যন্ত এমন কিছু করিনি। ডক্টর বলে, ঠিক আছে, হয়তোবা অন্য কোনোভাবে তোমার ইনফেকশনটা হতে পারে, তাই আপাতত একটা লেজার ট্রিটমেন্ট নিয়ে নাও। আর হ্যাঁ, ওটা কিন্তু একটু কস্টলি ট্রিটমেন্ট, কিন্তু রিয়ার কাছে তো টাকা নেই। আর তাছাড়া সে তো তার মাকেও বলতে পারে না যে তার প্রাইভেট পার্টে এ ধরনের ইনফেকশন হয়েছে, কারণ সে যদি আবার অন্য কাউকে বলে দেয় তাহলে তো সবাই তাকে খোঁটা দেবে যে তুমি নিশ্চয়ই কারোর সাথে ঘনিষ্ঠ হয়েছিলে, তাই তোমার এমন ইনফেকশন হয়েছে। রিয়া এখন ভাবতেও পারছে না যে তার এখন কার কাছে যাওয়া উচিত এবং কার কাছে সাহায্য চাওয়া উচিত। সে কান্না করতে করতে লিফটে উঠে যায়। লিফটে একটা ছেলে আছে যে আসলে রিয়ার স্কুলেই পড়ে। এই ছেলেটা হলো গ্রেসের ভাই জেনজি। জেনজি বুঝতে পারছে না কেন এই মেয়েটা কাঁদছে। এরই মাঝে কিমিং গ্রেসকে নিয়ে নিচে নেমে আসে এবং জেনজি কিমিংকে ধমক দেয় আর বলে, তুমি ইচ্ছে করে আমার বোনের কাছে ওই ফুলটা নিয়ে গিয়েছিলে না, যার কারণে তার অ্যালার্জি হয়ে গেছে। কিন্তু তখন গ্রেস বলে, আরে না, সে ইচ্ছে করে এটা করেনি, আর তুই বেশি রাগ দেখাস না, ঠিক আছে? ডক্টরও বলেছে এটা সিরিয়াস কিছু না। এটা বলে গ্রেস জেনজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন রিয়া বাড়ি গিয়ে অনেক কনফিউশনে পড়ে যায়। এখন সে কি করবে? ডাক্তার কিছু মলম দিয়েছে, কিন্তু তা ব্যবহার করেও হয়তো তার ইনফেকশনটা ঠিক হবে না। যদি সে লেজার ট্রিটমেন্ট করে তাহলে ইনফেকশনটা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, কিন্তু সে ভাবে এই চিকিৎসার টাকা সে কোথা থেকে পাবে। অনেক ভাবনা চিন্তার পর সে তার মাকে এই বিষয়টা জানানোর সিদ্ধান্ত নেয়। সে ভয়ে ভয়ে তার মায়ের কাছে যায়। তাকে তার সমস্যা বলতেই যাবে তখনই তার মা থামিয়ে দিয়ে বলে, আমি জানি তুমি কি চাইতে এসেছো, তোমার টাকা চাই, তাই না? রিয়া বলে, হ্যাঁ মা, কিন্তু তার কারণ তো শোনো। কিন্তু তার মা চিৎকার করে বলে, টাকা গাছে ফলে না, যখন চাই তখন গাছ থেকে পেরেও নেওয়া যায় না, এটা আয় করতে আমাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। রিয়া বলতে চায়, মা আমার কথাটা তো শোনো, কিন্তু তার মা বলে, না, আমি কিচ্ছুই শুনতে চাই না। বেচারি রিয়া মন খারাপ করে চলে যায় এবং রান্নাঘরে কাজ করতে থাকে। তারপর কিমিং এসে জিজ্ঞেস করে, তোমার চোখ লাল কেন? তুমি কি কেঁদেছিলে? রিয়া বলে, আরে না, ওই চোখে একটু মরিচের গুঁড়ো পড়েছিল, তাই চোখ লাল হয়ে গেছে। কিমিং স্কুল থেকে পাওয়া বুকেটা রিয়াকে দিয়ে দেয়। রিয়া সেই ফুলগুলোর গন্ধে এক অদ্ভুত শান্তি অনুভব করে। পরের দিন জেনজিকে দেখানো হয়। ওর ক্লাস রিয়ার ক্লাসের ঠিক সামনে। সে আঙুল দিয়ে টেলিস্কোপ বানিয়ে আকাশে উড়ন্ত বিমানের দিকে তাকিয়ে আছে এবং আস্তে করে রিয়ার ক্লাসের দিকে টেলিস্কোপটা ঘুরিয়ে দেখে। সে দেখতে পায় রিয়া তার ক্লাসের দিকে দৌড়ে যাচ্ছে, কারণ সে দেরিতে এসেছে। আসলে জেনজি রিয়াকে পছন্দ করে, কিন্তু কখনো তাকে বলতে পারেনি। তখনই টিচার তাকে ধরে জিজ্ঞেস করে, তুমি ক্লাসে মনোযোগ না দিয়ে কি করছো? আজ তোমাকে সারাদিন বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, এটাই তোমার শাস্তি। আর অন্যদিকে রিয়া আবার দেরি করে আসার জন্য তার টিচার তাকে বলে, আমি তোমাকে অনেকবার বলেছি সময় মতো স্কুলে আসতে, কিন্তু তুমি তো কারো কথাই শোনো না। রিয়া বেচারি কিছুই বলতে পারে না, চুপচাপ শুধু বকা খেয়ে যায়। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় শাওমে কিমিংকে বলে, আজ কারিওর শো আছে, তাই তুমিও আমাদের সাথে এসো। কিন্তু কিমিং তখনই না বলে দেয় আর বলে, দেখো আমার হোমওয়ার্ক করতে হবে, আমি আসতে পারবো না। কিন্তু শাওমি অনেক অনুরোধ করে, তাই কিমিংও বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয়। শাওমি তখন খুব খুশি হয় এবং তার বন্ধুদেরকে ইশারার মাধ্যমে জানিয়ে দেয়, হ্যাঁ হয়ে গেছে। সন্ধ্যায় কিমিং শাওমির সাথে ক্যারিওর শোতে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার আগে রিয়ার সাথে দেখা করে। রিয়ার মুখ দেখে সে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তার মধ্যেই রিয়া মাথা ঘুরে পড়ে যায়। কিমিং দ্রুত তাকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপর রিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে ভয় পেয়ে যায় যে ডক্টর হয়তো তার ইনফেকশনের ব্যাপারটা কিমিংকে বলে দিয়েছে। তখনই কিমিং বলে, আরে ডাক্তার বলল তুমি খুব ডিপ্রেশনে আছো, সমস্যা কি আমাকে বলো, আর যাই সমস্যা হোক না কেন সেটা তুমি আমার কাছ থেকে কেন লুকোচ্ছ? রিয়া বলে, না, কোনো সমস্যা নেই তো। কিমিং বলে, হসপিটালের বিল কত হয়েছে? রিয়া বলে, আমি নিজেই দিয়ে দেব। তখন কিমিং বলে ওঠে, পাগলের মতো কথা বলো না, হসপিটালের বিল যেটাই আসুক আমি তা দিয়ে দেব, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। এই বলে সে রিয়ার যত্ন নিতে ব্যস্ত হয়ে যায়, যার কারণে সে শাওমির পার্টিতে যেতে পারে না। কিমিং শাওমিকে ফোন করে বলে, আসলে রিয়া হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, তাই আমি ওকে হসপিটালে নিয়ে এসেছি, তার কারণে আমি পার্টিতে আসতে পারবো না, আই এম সো সরি। তখন শাওমি বলে, কোনো ব্যাপার না, তুমি ওর খেয়াল রেখো। এটা বলে সে ফোনটা কেটে দেয়, কিন্তু তার সমস্ত রাগ যায় রিয়ার দিকে।
কারণ আজ শাওমি কিমিং এর সঙ্গে সময় কাটানোর বেশ ভালো একটি সুযোগ পেয়েছিল, কিন্তু রিয়ার কারণে সবকিছু নষ্ট হয়ে গেল। এদিকে কিমিং জানে রিয়ার বাড়িতে তার চিকিৎসার জন্য কোনো টাকা নেই, তাই রিয়ার জন্য সে তার বাবার পার্স থেকে কিছু টাকা নিয়ে রিয়াকে দেয়। রিয়া বলে, এই টাকা তুমি কোথায় পেলে? কিমিং তাকে সত্যি বলে দেয় আর বলে, এটা তোমার ওষুধ কেনার কাজে লাগবে। কিন্তু রিয়া সেই টাকা নিতে চায় না আর বলে, আমি তোমার কাছ থেকে টাকা চাইনি, এটা যেখান থেকে এনেছো সেখানে রেখে দাও। এই বলে সে চলে যায়। তখন গ্রেস সেখানে আসে এবং কিমিং ওর সাথে কথা বলতে শুরু করে। খুব দ্রুতই তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে রিয়াকে কমপক্ষে 5 বার লেজার ট্রিটমেন্ট করাতে হবে এবং প্রতিবারই ট্রিটমেন্টের জন্য তাকে 500 ইয়েন দিতে হবে। কিন্তু এটি রিয়ার কাছে অনেক বড় একটা খরচ, এত টাকা সে দিতে পারবে না। তারপরও সে অন্য একটি ল্যাবে গিয়ে কথা বলতে চায়, যেখানে মহিলাদের প্রাইভেট পার্টের খুব কম খরচে লেজার ট্রিটমেন্ট করা হয়। সে যখন ভেতরে যায় সেখানকার একজন ডক্টর বসে থাকা দেখে, কিন্তু সে দেখতে পায় সেই ডক্টর ড্রিঙ্ক করছে। এটা দেখে রিয়া ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাকে এই ট্রিটমেন্ট সেন্টার থেকে পালিয়ে যেতে শাওমি দেখে ফেলে আর সে রিয়ার ছবিও তোলে। সে বুঝতে পারে রিয়ার প্রাইভেট পার্টে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা হয়েছে, হয়তো কোনো ইনফেকশন হয়েছে, নয়তো অন্য কোনো সমস্যা হয়েছে, যার কারণেই সে এখানে এসেছে। সে রিয়ার থেকে রিভেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং স্কুলের সবাইকে বলে দেয় রিয়ার প্রাইভেট পার্টে ইনফেকশন হয়েছে। এই কথাটি অনেকের কাছে ছড়িয়ে পড়ে আর সবাই নানা ধরনের কথা বলতে থাকে। আর তোমরা তো বুঝতেই পারছো, যখন একটি কথা ছড়িয়ে পড়ে তখন তিল থেকে তাল হয়ে যায়। তো সেখানে ছাত্ররা আলোচনা করতে শুরু করে যে রিয়ার প্রাইভেট পার্টে ইনফেকশন হয়েছে, কারণ সে ছেলেদের সঙ্গে খারাপ কাজ করে। তার মা তো একজন মালিশকারী, কে জানে মাসাজের নামে আবার বাড়িতে কাস্টমারদের সঙ্গে কি করে। সেও নিশ্চয় তার মায়ের সঙ্গে ওই একই কাজই করছে। আর তাই এখন কেউ রিয়ার কাছে যেতে চায় না। সবাই রিয়াকে অপমান করে, তাকে নিয়ে মজা করে। শাওমি এবং তার বন্ধুরা রিয়াকে ধরে বুলি করতে শুরু করে আর তাকে মারধরের সময় ছবিও তোলে। দুপুরে টিফিন টাইমে সবাই একসঙ্গে টিফিন খাচ্ছেন, কিন্তু রিয়া একটা জায়গায় একা বসে আছে, তবুও তাকে শান্তিতে খেতে দেয় না। তাদের প্লেটের নষ্ট খাবারগুলো রিয়ার প্লেটে ঢেলে দেয়। রিয়া বেচারি ভেতর থেকে ভীষণ ভেঙে পড়ে, সেই সবকিছু সহ্য করতে পারে না। শাওমি আর তার বন্ধুরা একটি কাগজে লাল কালার দিয়ে রক্তের মতো করে সাজিয়ে রিয়ার পিঠে আটকে দেয়। এটা দেখে সবাই হাসে। রিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে লাগলে ওপর থেকে তার মাথার উপর নোংরা পানি ঢেলে দেওয়া হয়। এইভাবেই তারা প্রতিনিয়ত রিয়াকে সকল উপায়ে বুলি করছিল আর রিয়া একাই এই সব কিছু সহ্য করছিল। রিয়া যদি চাইতো তাহলে কিমিংকে সবটা বলতে পারত, কিন্তু সে কাউকেই কিছু বলেনি। এরা এত কিছু করছে কিন্তু রিয়ার মুখে কোনো রাগ দেখা যায় না, শুধু দুঃখ দেখা যায়। একবার তো তারা রিয়ার ব্যাগ নদীতে ফেলে দেয়। রিয়া যখন ব্যাগটি তুলতে যায় তখন জেনজি তাকে পেছন থেকে ধরে চিৎকার করে বলে, তুমি এসব কি করতে যাচ্ছিলে? আমি তোমাকে কখনো মরতে দেব না। সে রিয়াকে পানি থেকে টেনে তোলে এবং বলে, দেখেছো, আমি তোমাকে বাঁচিয়েছি। তখন রিয়া তাকে ধমক দিয়ে বলে, আমি মরতে যাইনি, বুঝতে পেরেছো? ওরা আমার ব্যাগ পানিতে ফেলে দিয়েছে, আমি ওইটাকে নিতে যাচ্ছিলাম। জেনজি বলে, ও ঠিক আছে, আমি জানতাম না, আই এম সরি। এরপর সে আরো বলে, তুমি কি আমার সাথে কোথাও যেতে চাও? রিয়া বলে, দেখো, আমার কাছে এসো না, এটাই তোমার জন্য ভালো হবে। তুমি কি জানো না স্কুলে আমার ব্যাপারে কি কি বলা হচ্ছে? তখন জেনজি বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু ওরা হচ্ছে গাধা, ওরা কিছু জানে না। আমি জানি তুমি খুব ভালো মেয়ে। রিয়া বলে, কিন্তু আমার আসলে ওই ইনফেকশন আছে। সেটা শুনে জেনজি বলে, আরে যদি একটা ইনফেকশন হয়ও তাহলে কি সে খারাপ মানুষ হয়ে যায়? তুমি কি জানো আমি কতদিন ধরে তোমাকে দেখছি? তুমি সত্যি খুব ভালো মেয়ে রিয়া, আমি তোমাকে খুব পছন্দ করি। এটা শোনার পর রিয়া সরাসরি বলে দেয়, বাজে কথা বন্ধ করো এবং এখান থেকে যাও। তখন জেনজি বলে, আমি বাজে কথা বলছি না, আমি সত্যি বলছি। দেখো, অন্য কারোর কথা বলে আমরা নিজেদের সময় নষ্ট কেন করব? কিছুক্ষণ চলো ঘুরে বেড়াই। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর রিয়াও রাজি হয়ে যায় এবং তারপর দুজনেই ঘোরাঘুরি করেন, একটা ম্যাচের ভিতর খেলে। তারপর বল পন্ডে রিয়া ঝাঁপ দেয়। তখনই জেনজি বলে, আমি তোমাকে ডুবতে দেব না রিয়া, এক্ষুনি আসছি। এটা বলে সে রিয়াকে বাইরে বের করে আনে আর বলে, দেখো, আমি আবার তোমাকে বাঁচিয়েছি, আমি তোমাকে কিচ্ছু হতে দেব না, আমি সব সময় তোমার পাশে থাকবো। এভাবে কিছুক্ষণ তারা দুজনেই হাসি মজা করে এবং বাচ্চাদের মতো খেলে। কিছুক্ষণ পর রিয়া বলে, দেখো, আমার কাছে এসো না, নাহলে তুমিও ইনফেক্টেড হতে পারো। আর এমনিতেও স্কুলের সবাই আমার সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলতে থাকে, তারা আমাকে অনেক কষ্ট দেয়। জেনজি বলে,
তুমি যদি চুপ করে থাকো তাহলে তারা তোমাকে আরো বুলি করবে, তাই পরের বার ইটের জবাব পাথর দিয়ে দেবে। তারপর দেখবে কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আর তুমি আমাকে তোমার কাছে আসতে নিষেধ করেছিলে না, তো এতটুকু কাছে আসা কি ঠিক আছে? বলতে বলতে সে রিয়ার কাছে চলে যায় আর তার সাথে আঠার মতো আটকে বসে যায়। পরের দিন রিয়ার ক্লাসে একটি মেয়ে বাবল গাম রিয়ার চুলে আটকে দিয়ে চলে যায়। এরকম আচরণে রিয়া কখনো কোনো উত্তর দিত না, বরং দুঃখী হতো। কিন্তু জেনজি তাকে বলেছিল ইটের জবাব পাথর দিয়ে দিতে, তাহলেই তারা চুপ থাকবে। তাই রিয়া এবার একটি কাঁচি বের করে চুলের সাথে বাবলগাম কেটে ফেলে। আর যে মেয়েটি তার চুলে বাবলগাম লাগিয়েছিল, রিয়া সেই মেয়েটির চুলেই বাবলগাম আটকে দেয়। অন্য স্টুডেন্টরা তখন অবাক হয়ে বলে, এবার তো দেখি পিঁপড়েরও পাখা গজিয়েছে। এবার স্কুলের একটি ছেলে রিয়াকে বুলি করার জন্য বলে, আরে মিস ইনফেকশন, আর কোথায় কোথায় ইনফেকশন আছে তোমার, আমাদেরকেও একটু দেখাও। তখন জেনজি সেই ছেলেটিকে বলে, ভবিষ্যতে যদি তুমি রিয়াকে এমন কিছু বলো তাহলে তোমার মুখ ভেঙে ফেলবো। এরপর তুমি আর কোনো মেয়েকে কোনো কিছুই বলতে পারবে না। তার পরের সিনে আমরা দেখতে পাই ভলিবল প্র্যাকটিসের সময় মেয়েরা ইচ্ছাকৃত রিয়ার দিকে জোরে বল ছোড়ে, কিন্তু রিয়া এখানেও চুপ থাকতে চাচ্ছিল না। সেও তাদের দিকে ততটাই জোরে বল ছুড়ে মারে। তখন তারা বুঝতে পারে এটা আগের রিয়া নয়, এখন সে প্রতিটি আঘাতের তীব্র জবাব দিতে শুরু করেছে। এরপর রিয়া ক্যান্টিনে যায় খাবার নিতে। একটি ছেলে তাকে দেখে তার থেকে দূরে যাওয়ার সময় একটি মেয়ের সাথে ধাক্কা খায়, আর তার সব খাবার তার কাপড়ের উপর পড়ে যায়। তখন সে রিয়াকে চিৎকার করে বলে, তোমার কি বুদ্ধি নেই? তোমার ইনফেকশন হয়েছে, তুমি কি একটু দূরে সরে হাঁটতে পারো না? এখন তুমি নিজে আমার শার্ট পরিষ্কার করবে। রিয়া চুপচাপ সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সে একটা পানির পাইপ এনে ছেলেটির দিকে ফুল ফোর্সে পানি দিতে থাকে। ছেলেটি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন রিয়া বলে, তুমি কোথায় পালাচ্ছ? তুমি তো বলেছিলে তোমার শার্টটা পরিষ্কার করে দিতে, ওটাই তো আমি করছি। রিয়ার এরকম করা দেখে সবাই ভয় পেয়ে যায়। তার মধ্যেই কিমিং এসে রিয়ার হাত থেকে পাইপ নিয়ে বলে, তুমি কি করছো? রিয়া তখন জেনজিকে দেখায় সে পাইপটি কলের সঙ্গে লাগিয়েছিল। আসলে সেই রিয়াকে সাহায্য করছিল। সে বলে, তুমি ওকে বকা দিচ্ছ কেন? সে তো কোনো ভুল করছে না। কিমিংও বুঝতে পারে জেনজি এই সবকিছু করছে, তাই সে জেনজিকে বকা দিয়ে বলে, দেখো, সে খুব ভালো মেয়ে ছিল, কাউকে কষ্ট দিত না। তুমি জানি না তার সাথে কি করেছ, সে এইসব করছে। জেনজি বলে, বাহ, সবাই তাকে কষ্ট দিতে পারে, কিন্তু উত্তরে সে কিছু করতে পারবে না। তুমি তো এটাই চাও, তুমি না ওর বন্ধু? ওর সাথে কি হচ্ছে তুমি কি কিছু জানো? এটা বলে সে কিমিং এর ওপর পানি ঢেলে দেয়। আর কিমিং রেগে গিয়ে জেনজিকে মারতে শুরু করে, কিন্তু জেনজি সেখান থেকে পালিয়ে যায়। এতে করে সেখানকার পরিস্থিতি আগের তুলনায় অনেক খারাপ হয়ে যায়। পরে সব ছাত্ররা মিলে একটি মিটিংয়ে বসে। সেখানে একজন শিক্ষক রিয়াকে অপমান করতে শুরু করে এবং অন্যান্য ছাত্ররা রিয়াকে অপমান করা দেখে অনেক এনজয় করতে থাকে। শাওমি তো তখন ভীষণ খুশি হয়, কারণ শিক্ষক রিয়াকে অপমান করছে। টিচার যখন রিয়াকে বকা দিতে যাবে তখনই জেনজি ইচ্ছা করে মাইকে তার পা পেঁচিয়ে পড়ে যায় এবং মাইকের স্ট্যান্ড সেখান থেকে অনেক দূরে গিয়ে পড়ে। শিক্ষক তাকে অনেক বকা দেয়। তখন জেনজি বলে, দুঃখিত স্যার, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, কিন্তু তারটা আমার পায়ে আটকে গেল। আমি ঠিক আছি, কিন্তু আমি দেখতে পাইনি, কারণ কিমিং আমার চোখে আঘাত করেছে। এরপর সে শিক্ষকের হাত থেকে মাইকটা ছিনিয়ে নেয় এবং নিজেই বলতে শুরু করে, স্যার, আপনি তো ছাত্রদের জন্য যে ভ্রমণের ব্যবস্থা করার কথা বলেছিলেন, তা কি ভুলে গেছেন? এরপর শিক্ষক মাইকটা তার কাছ থেকে নিয়ে অন্য কথা বলতে শুরু করে। আসলে জেনজির পরিকল্পনা ছিল যে কোনো পরিস্থিতিতে সে রিয়াকে বাঁচাবে এবং সবার সামনে বকাঝকা করার বিষয়টি রিয়াকে কষ্ট দিচ্ছিল। সেই সাথে অনেক অপমানিত বোধ করছিল রিয়া। তাই মাইকের ফাঁক থেকে রিয়ার দিকে তাকিয়ে সে একটা ইঙ্গিত দেয় যে, চিন্তা করো না, যতক্ষণ আমি সেখানে আছি কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না। রিয়াও তখন হেসে বলে, আমি জানি। এবং এখন জেনজি এবং কিমিং এর মধ্যে ঝগড়ার কারণে জেনজিকে অধ্যক্ষ ডেকেছে। সে বলে, যা ঘটেছে তার রিয়ার দোষ নয়, সব আমার দোষ। তারপর তার বোন গ্রেস সেখানে এসে বলে, আমি শুনেছি তুমি কোনো মেয়ের সাথে আড্ডা দিতে শুরু করেছ। জেনজি বলে, ঠিক আছে, ভালো কথা মনে করিয়ে দিলি, তোর ফোনটা দে তো। এরপর সে গ্রেসের ফোনে রিয়ার নম্বর সেভ করে। পরের সিনে আমরা দেখতে পাই রিয়া সেই লেজার ট্রিটমেন্ট ল্যাবে যায় যেখানে ডক্টর বলে, লেজার ট্রিটমেন্টের চার্জ কমানো যাবে না, যখন তোমার কাছে টাকা আসবে তখন এসে ট্রিটমেন্ট করিয়ে নিও। এখন রিয়াকে যেভাবেই হোক টাকার ব্যবস্থা করতে হবে। তারপর সে তার মায়ের কাছে যায়। সেই সময় সে একজন পুরুষকে মাসাজ করছে। তার দিকে তাকিয়ে সে চিৎকার করে বলতে থাকে, আমি তোমাকে কতবার বলেছি কাজের সময় আমাকে বিরক্ত করো না, তুমি কি চাও? রিয়া তখন বলে, মা, আমার কিছু টাকা দরকার। সে ধমক দেয় আর বলে, যখন তখন তোমার টাকার দরকার?
আরে এত টাকা দিয়ে তুমি কি করবে? এই বলে সে তার দিকে কিছু টাকা ছুড়ে দেয় আর বলে, আমার কাছে এত টাকাই আছে। রিয়া সেটা তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে রিয়া লেজার ট্রিটমেন্টের জন্য একটু একটু করে টাকা জোগাড় করছে। এর পরের দিন সব ছাত্রছাত্রীদের ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছে। রিয়া তার ক্লাসের ছাত্রদের সঙ্গে বাসে বসে আছে। হঠাৎ তাকে ওয়াশরুমে যেতে হয়, তাই সে তার ব্যাগটি রেখেই নেমে পড়ে। এরই মাঝে সেখানে শাওমি চলে আসে। সে রিয়াকে হয়রানি করার এই সুযোগটাও হাতছাড়া করে না এবং ড্রাইভারকে বলে, হ্যাঁ সবাই চলে এসেছে, চলো যাই। রিয়া যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় বাস ইতোমধ্যেই চলে গেছে। সে বাস থামাতে চিৎকার করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন জেনজি রিয়াকে বলে, তোমার ক্লাসের বাস তো চলে গেছে, তাহলে আমার বাস তো আছে, আমরা একসাথে যাব, ভেতরে এসো। এই বলে সে রিয়াকে তার বাসে তুলে নেয় এবং এভাবেই দুজন একসাথে ভ্রমণ করে। সে রিয়ার ফোনটা নিয়ে গ্রেসের নাম্বারটা তার মোবাইলে সেভ করে দেয় এবং রিয়াকে বলে, আমার ফ্যামিলি আমাকে সবসময় সন্দেহ করে, তাই যদি তুমি আমাকে ফোন করো তাহলে সমস্যা হবে, তাই আমি আমার বোন গ্রেসের ফোনে তোমার নম্বর সেভ করেছি। তুমি যদি তার নাম্বারে ফোন করো তাহলে সে আমাকে ফোনটা দেবে। ওই দেখো আমার বোন গ্রেস কি করছে। সেখানে গ্রেস এবং কিমিং একসঙ্গে হাঁটছিল। কিমিং গ্রেসকে সোয়েটার পরতে দিয়েছে। সেটা দেখে জেনজি বলে, ভালোবাসা এইভাবেই হয়, এই নাও রিয়া, তুমি আমার জ্যাকেট পরো। সে জোর করে রিয়াকে তার জ্যাকেটটা পরতে বাধ্য করে, কিন্তু রিয়া তাকে ধমক দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি নিঃশ্বাস নিতে পারছি না, এটা বের করে নাও, এত রোমান্টিক হওয়ার প্রয়োজন নেই। তারপর কিমিং এবং গ্রেস সেখানে আসে। কিমিং রিয়াকে বলে, তুমি তোমার ক্লাসমেটদেরকে ছেড়ে এখানে কি করছো? তোমার সহপাঠীদের কাছে যাও। কিন্তু রিয়া চুপ করে থাকে। তখন জেনজি বলে ওঠে, দেখো তার নিরাপত্তা বলছে সে আমার সঙ্গে থাকতে চায়, সে কোথাও যাবে না। তখন কিমিং বলে ওঠে, তর্ক করো না, রিয়া আমার বোনের মতো। জেনজি বলে, হ্যাঁ তাহলে তুমি আমার বোনের সঙ্গে আড্ডা দিতে পারো, কিন্তু আমি তোমার পাতানো বোনের সঙ্গে আড্ডাও দিতে পারবো না, উত্তর দাও। কিমিং তখন কিছুই বলতে পারে না। এইভাবে ভ্রমণ শেষ করার পর রিয়া তার বাসে ফিরে আসে এবং তার ব্যাগ খুলে দেখে চিকিৎসার জন্য যে টাকাগুলো জমানো হয়েছিল তা হারিয়ে গেছে। রিয়া জানে অবশ্যই এই কাজটা শাওমির। সে জিজ্ঞেস করে, আমার টাকা কোথায়? শাওমি বলে, হ্যাঁ আমি নিয়েছি তোমার টাকা। আর শোনো বন্ধুরা, আজ রিয়া আমাদের সবাইকে কেক খাওয়াবে। আসলে সে রিয়ার ওই টাকা দিয়ে কেক কিনেছে। রিয়া জিজ্ঞেস করে, তুমি কি সব টাকা খরচ করে ফেলেছো? তখন একটা মেয়ে বলে, সব না, এই নাও বাকি টাকা। এই বলে সে কিছু কয়েন রিয়াকে দেয়। এটা দেখে রিয়া এতটাই রেগে যায় যে সে শাওমিকে মারতে থাকে এবং ডক্টরের ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনগুলো দিয়েছিল রিয়া সেটা শাওমির মুখের ওপর মেরে দেয়। এরপর সেখানে কিমিং আসে এবং সে রিয়াকে থামায়, আর ভাগ্যক্রমে শাওমিও বেঁচে যায়। যাই হোক, সবাই বাড়ি ফিরে আসে। কিমিং এখন রিয়াকে ধমক দিয়ে বলে, তুমি এত শান্ত মেয়ে ছিলে, এখন তোমার কি হয়েছে? তোমার সমস্যা কি? রিয়া বলে, সবকিছুতেই আমার সমস্যা, না বাড়িতে আমার শান্তি আছে না স্কুলে। তোমার পরিস্থিতি আলাদা কিমিং, কারণ তোমার একটা ভালো পরিবার আছে যারা তোমার যত্ন নেয় এবং স্কুলেও তোমার অনেক বন্ধু আছে। কিন্তু আমার দিকটা দেখো, বাড়িতেও আমি এমনভাবে থাকি যেন আমি কোনো নরকে আছি। আমার মা তো আমার কোনো কথাই শুনতে চায় না এবং স্কুলে সবাই আমাকে নির্যাতন করে, কেউ আমার কাছে আসতে চায় না। আমিও চাই যে তোমাদের সবার মতো আমারও একটা স্বাভাবিক ভালো জীবন হোক, কেউ আমাকে বুঝতে চায় না। আমি জানি না সবাই আমাকে কেন এত কষ্ট দেয়। এটা কি আমার দোষ? আমার মা এমন কাজ করে বলে নাকি আমি তার পেট থেকে জন্ম নিয়েছি? তুমিই বলো, আমার কি ভুল ছিল? সবাই শুধু আমার উপর নোংরামের লেভেল চাপিয়ে আমাকে নিয়ে মজা করতে চায়। হৃদয়ে কি আছে সেটা নিয়ে কেন কেউ কিছু ভাবে না? আমি শুনেছি সবাই মৃত্যুকে ভয় পায়, মৃত্যু তাদের কাছে নরকের মতো মনে হয়, কিন্তু আমার কাছে এই জীবনটাই নরকের মতো মনে হয়। এমন জীবনযাপনের চেয়ে এই মুহূর্তে মারা যাওয়া অনেক ভালো। তাহলে না আমাকে কেউ কষ্ট দেবে আর না সবার তিরস্কার শুনতে হবে। আর তুমি নিজেও আমাকে বুঝতে পারোনি, তাই ভবিষ্যতে আর কখনো আমার সঙ্গে কথা বলো না। এই কথা বলে সে কিমিংকে ধাক্কা দিয়ে চলে যায়। অন্যদিকে রিয়ার মা একজন পুরুষকে মাসাজ করছে। মাসাজের পর গ্রাহকরা তাদের ঘরে স্নান করে। যখন লোকটি গোসল করছে এবং সেখান থেকে একটি তোয়ালে বের করছে, তখন রিয়ার মা সেই তোয়ালেটি নিয়ে বিনিময়ে আরেকটি তোয়ালে দেয়। এদিকে ধীরে ধীরে রিয়া তার চিকিৎসার জন্য টাকা সংগ্রহ করে। এরই মাঝে একদিন রিয়ার মা স্কুল থেকে জানতে পারে যে রিয়া এই ধরনের সংক্রমণে ভুগছে। সে রিয়াকে জিজ্ঞেস করতে আসে এবং রিয়ার কাছে এত টাকা দেখে রেগে যায়। সে জিজ্ঞেস করে, বলো তুমি এত টাকা কোথায় পেলে? তোমার স্কুল থেকে শুনলাম তোমার কিছু সংক্রমণ হয়েছে, সত্যি বলো তুমি কোথায় গিয়েছিলে? আর কোনো নোংরা কাজ করেছিলে নাকি? আচ্ছা, তুমি নোংরা কাজ করে এই টাকাগুলো আয় করোনি তো? আর এই জন্যই কি তোমার ইনফেকশন হয়েছে? তাড়াতাড়ি বলো। রিয়ার মা রিয়াকে খুব খারাপ খারাপ কথা বলে, সেই সাথে তাকে মারধরও করে। তখন রিয়া বলে,
মা, আমি কোনো ভুল করিনি। ডক্টর নিজেই বলেছিল যে এটি শুধুমাত্র একটি ইনফেকশন, এটা যে কারোর সাথেই হতে পারে। আমি কোনো ভুল করিনি। আমি জানি না কিভাবে এই সংক্রমণ আমার কাছে এলো। আমি সব সময় নিজেকে পরিষ্কার রাখি। আমি কেবল আমার নিজের তোয়ালে ব্যবহার করি, আর আমার তো তোমার তোয়ালে ব্যবহারেরও সুযোগ নেই। আর ঠিক তখনই রিয়ার মা বুঝতে পারে তার গ্রাহকরা ম্যাসাজ করার পর এখানে গোসল করে এবং বাথরুমের কাছে যে তোয়ালে রাখা থাকে সেটাই ব্যবহার করে। আজও একজন গ্রাহক সেখানে থাকা তোয়ালেটাই তুলে নিয়েছিল, আর সেটা ছিল রিয়ার। এজন্যই তার মা তাকে সেই তোয়ালেটি ব্যবহার করতে দেয়নি এবং তাকে আরেকটি তোয়ালে দিয়েছিল। আজ তার মা এটা দেখেছে, তাই সে আরেকটি তোয়ালে দিতে পেরেছে। কিন্তু আজ পর্যন্ত যে গ্রাহকরা আসতে থাকে তারা অবশ্যই রিয়ার তোয়ালেটাই ব্যবহার করেছে, যার অর্থ হলো রিয়া অবশ্যই ওই রোগগুলির একটিতে আক্রান্ত হয়েছে। তখন সে উপলব্ধি করতে পারে যে যদি আমার মেয়ের এমন সংক্রমণ হয়ে থাকে তাহলে এর জন্য আমিই দায়ী। তার নিজের উপর আক্ষেপ হতে থাকে যে সে কতটা দায়িত্বহীনতার মধ্যে ছিল। বেচারি রিয়া তার করা ভুলের জন্য শাস্তি ভোগ করছে। সে সবার কটূক্তি শুনছে। এটা বুঝতে পেরে রিয়ার মা ধীরে ধীরে রিয়ার দিকে এগিয়ে যায়, কিন্তু রিয়া ভয় পায়। এই ভয় পায় যে তার মা হয়তো আবারও তাকে মারতে পারে। কিন্তু এবার তার মা তার হাত ধরে বলে, চিন্তা করো না, আমরা এখনই হাসপাতালে যাব। এবং সে তাৎক্ষণিকভাবে রিয়াকে হসপিটালে নিয়ে যায় আর তার লেজার ট্রিটমেন্ট করায়। 4-5টা সেশনের পর রিয়ার সংক্রমণ সম্পূর্ণভাবে সেরে যায়, কিন্তু স্কুলে এখনো কেউ তার কাছে আসতে চায় না। তবে সে এখন আর কারো পরোয়া করে না। সে যাই করুক না কেন, রিয়ার ভেতরে একটা নতুন শক্তি চলে এসেছে। একদিন যখন সে সাইকেলে করে বাড়ি ফিরছে, তখন সে দেখে হাই স্কুলের কিছু স্টুডেন্ট শাওমিকে বুলি করে সেখান থেকে চলে যায়। রিয়াও এই সব কিছু দেখে নেয় এবং শাওমি তাকে বলে, দয়া করে কাউকে এটা বলো না, অন্যথায় যারা আমাকে খুব শক্তিশালী বলে মনে করে তারা আমাকে নিয়ে মজা করবে। আমি তোমাকে অনেক টাকা দেব, দয়া করে কাউকে বলো না। রিয়া বলে, আচ্ছা, তুমিও আমার সাথে কথা বলতে পারো? তুমি কি আজ আমার কাছে ভিক্ষা চাইছো? খুব ভালো, তুমি আমার কাছে আরো ভিক্ষা চাও, কিন্তু আমি স্কুলের সবাইকে এটা বলে দিব, দেখে নিও। তখন শাওমি তাকে হুমকি দেয় যে যদি কাউকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন রিয়া এই বলে সেখান থেকে চলে যায় যে তুমি যা পারো তাই করো। বর্তমানে রিয়ার জীবনের সুখের একটাই উৎস, এবং তা হলো জেনজি। সে কেবল জেনজির সঙ্গেই থাকে। সে তার সাথেই বেশিরভাগ সময় কাটায়। জেনজি বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার হৃদয়ে একটা বড় গর্ত আছে এবং আমি আর বেশি দিন বাঁচতে পারবো না। রিয়া হতবাক হয়ে যায় এবং বলে, ঠাট্টা করো না, কি হয়েছে তোমার? সে বলে, এটা মজা নয়, সত্যি কথা। যদি বিশ্বাস না হয় তাহলে আমার হৃদস্পন্দন শোনো এবং দেখো। এই বলে সে রিয়ার মাথাটা তার বুকে চেপে ধরে গান গাইতে শুরু করে আর বলে, আজ আমার জন্মদিন। রিয়া বলে ওঠে, আজ তোমার জন্মদিন? তাহলে আমাকে আগে বলনি কেন? তখন জেনজি বলে, আরে আমি নিজেই বলবো। তুমি যদি আমাকে নিয়ে ভাবতে তাহলে তুমি নিজেই জানতে পারতে। আচ্ছা, এখন খুব বেশি অপরাধ বোধ করার দরকার নেই, চলো কোথাও যাই। এই বলে সে রিয়াকে সাথে করে নিয়ে যায়। ওদিকে শাওমি প্রতি মুহূর্তেই ভয় পায়। সে চিন্তিত হয়ে পড়ে যে রিয়া হয়তো স্কুলের সবাইকে বলে দেবে যে সে হাই স্কুলের স্টুডেন্টদের হাতে মার খেয়েছে। তাই সে রিয়ার মুখ বন্ধ করার জন্য একটি বিপজ্জনক মাস্টার প্ল্যান বানায়। সে গ্রেসকে একটি মেসেজ পাঠায়, কিন্তু একটি নকল সেটিং তৈরি করে যেন এটি রিয়ার নম্বর থেকে পাঠানো হয়েছে বলে মনে হয়। এবং যেহেতু গ্রেস কিমিংকে ভালোবাসে, তাই শাওমি সেই বার্তায় বলে, কিমিং তোমার সঙ্গে দেখা করতে চায়। এই বলে সে গ্রেসকে একটি লোকেশন পাঠায়। গ্রেস মনে করে রিয়া এটা পাঠিয়েছে, তাই বিন্দুমাত্র সন্দেহ না করে সে ওই জায়গায় যায় কিমিং এর সঙ্গে দেখা করতে। কিন্তু সেখানে কিছু লোক তাকে গালিগালাজ করার চেষ্টা করে। এটাও মূলত শাওমির পরিকল্পনা ছিল। এতে করে গ্রেস ভাববে যে রিয়া তাকে ফাঁসিয়েছে এবং সমস্ত দোষ রিয়ার ঘাড়ে গিয়ে পড়বে। ওই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচতে গ্রেস একটি ভবনের উপরে উঠে যায় এবং বেচারি মেয়েটি সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সবাই বিশ্বাস করে রিয়াই এই সব কাজ করেছে। এমনকি কিমিং এবং জেনজিও তাকে ভুল বোঝে। তারা মনে করে রিয়া সত্যি এই সব কাজ করেছে, যার কারণে গ্রেস তার জীবন হারিয়েছে। তারা দুজনেই রিয়াকে তিরস্কার করে বলে, আমরা জানতাম না যে তুমি এমন একটা পশু হয়ে গেছো। ভবিষ্যতে আমাদের সাথে আর কখনো কথা বলবে না। এই বলে তারা সেখান থেকে চলে যায়। রিয়া আবারও ভেঙে পড়ে এবং বলে, আমি কিছুই করিনি, বিশ্বাস করো। আমার ফোনে এই বার্তাগুলি কিভাবে এসেছে আমি তা জানি না। কিন্তু কেউ তার কথাগুলো বোঝার চেষ্টা করে না। রিয়া বেচারির জীবনে মাত্র দুজন মানুষ ছিল যারা তাকে বুঝত। একজন ছিল কিমিং, যাকে সে তার বন্ধুর মতো মনে করত, আর অন্যজন ছিল জেনজি, যাকে সে ভালোবাসত। এখন তারা দুজনও তাকে বিশ্বাস করে না। তাই সে বলে, আমার এই জীবনের কোনো অর্থ নেই, আমার মরে যাওয়াই উচিত। এটা ভেবে রিয়া সমুদ্রের কাছে চলে যায়। অনেক ছাত্র পেছনে দাঁড়িয়ে থাকে।
এবং সবাই তাকে জলে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে বলে। তারা বলে, আগামীকাল আমাদের তোমার মরা মুখ দেখতে হবে, তোমাকে মরতেই হবে, তুমি মরে যাও। তারপর রিয়ার সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি হয়। এরই মাঝে জেনজি জানতে পারে রিয়া তার জীবন উৎসর্গ করতে চলেছে, তাই সে রিয়াকে বাঁচাতে দৌড়ে যায়। সবাই চিৎকার করছে, তোমার মরে যাওয়া উচিত, তুমি একজন খুনি। রিয়া বলে, আমি খুনি নই, কিন্তু একটা কথা মনে রেখো, আজ তোমরা সবাই খুনি। তোমরা আমাকে প্রতিনিয়ত এত কষ্ট দিয়েছ, আমার হৃদয়ে এত আঘাত করেছ। আমি প্রতিদিন তোমাদের হাতে মরেছি এবং আজও তোমাদের কারণেই মরতে যাচ্ছি। তোমরা আমার খাবারের মধ্যে তোমাদের ময়লা খাবার ফেলেছ, আমার মুখে কাপড় বেঁধে মারধর করেছ, আমার ওপর নোংরা পানি ঢেলে দিয়েছ এবং সংক্রমণের নামে আমাকে সম্পূর্ণ একা করে দিয়েছ। আমি প্রতিদিন ধীরে ধীরে মারা যাচ্ছিলাম। মাত্র দুটো মানুষ আমার সাথে মানুষের মতো আচরণ করত, আমাকে ভালোবাসতো, আমার সঙ্গে কথা বলতো, কিন্তু আজ তারা দুজনও আমাকে ভুল বুঝছে। আমি জানি তোমাদের মধ্যে একজন গ্রেসের জীবন নিয়েছ এবং আমাকে দোষারোপ করছো। এভাবে তোমাদের হাতে প্রতিদিন মারা যাওয়ার থেকে আমি আজই মরে যাই। তোমরা সবাই খুনি। এই বলে সে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য দৌড়ায়। জেনজি তাকে বাঁচানোর জন্য তার পেছনে দৌড়ায়, কিন্তু ততক্ষণে রিয়া পানিতে ঝাঁপ দিয়ে পড়ে। গল্পের শুরুতে মূলত আমরা এই দৃশ্যটাই দেখেছিলাম। জেনজিও পানিতে ঝাঁপ দেয় এবং রিয়াকে বের করে আনে। সে রিয়াকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু রিয়ার শরীর কিছুতেই নড়ে না। জেনজি তখন কান্নায় ভেঙে পড়ে, কারণ রিয়া মারা গিয়েছিল। এই খবর আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। এরপর প্রতিটি স্কুলে বুলিং এবং র্যাগিং বন্ধ করার জন্য নিয়ম তৈরি করা হয়, যাতে এই ধরনের ঘটনা আবার না ঘটে এবং রিয়ার সাথে যা ঘটেছে তা যেন কোনো ছাত্রছাত্রীর সঙ্গে না হয়। পুলিশ তদন্তে জানা যায় যে রিয়ার উপর যে অভিযোগ আনা হয়েছে সেটা আসলে শাওমি করেছিল এবং তাকে অ্যারেস্ট করে হেফাজতে নেওয়া হয়। আর অন্যদিকে কিমিং তার পরিবারের সঙ্গে অন্য শহরে পাড়ি জমায়। যখনই কিমিং তার ঘর থেকে বের হতো, তখনই রিয়া তাকে জানালা দিয়ে দেখত, কিন্তু এখন সেই জানালা কিমিংয়ের কাছে সম্পূর্ণ ফাঁকা মনে হচ্ছে। সে রিয়ার স্মৃতিতে সেখানে একটি ফুল রেখে শহর ছেড়ে চলে যায়। কিমিং মনে করে রিয়ার মৃত্যুর জন্য সেও দায়ী, কারণ অন্তত সে রিয়াকে বিশ্বাস করলে আজ সে বেঁচে থাকত। জেনজিও ওই একই অপরাধ বোধে ভুগছে এবং এখন সে স্কুলেও পড়তে চায় না। সে সিদ্ধান্ত নিয়েছে ওই স্কুল থেকে টিসি নিয়ে অন্য কোনো স্কুলে চলে যাবে। মেয়েকে হারিয়ে রিয়ার মাও ভীষণ ভেঙে পড়েছিল। সে মনে মনে ভাবে, আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে তার সবচেয়ে বড় কারণ আমি, তাই এখন আমি আর এই কাজ করব না যার কারণে আমার মেয়েকে মানুষের কাছে কটূক্তি শুনতে হয়েছিল। এই কথা ভেবে সে তার মাসাজ টেবিলটা বিক্রি করে দেয়। অন্যদিকে আমরা রিয়ার আত্মাকে সেখানে বসে থাকতে দেখি যেখানে প্রথমবার জেনজির সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানে বসে সে জেনজির স্মৃতিচারণ করছিল। রিয়ার জীবনে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটেছিল, কিন্তু একই সাথে ছোট ছোট আনন্দও ছিল। এসব কথা ভেবে তার আত্মা সেখানে বসে থাকে, আর এখানে গল্পটা শেষ হয়ে যায়। আমি জানি এখন হয়তো তোমরা জিজ্ঞেস করবে এই সিনেমার অর্থ কি, এর কি সুখী সমাপ্তি হতে পারতো না? কিন্তু বাস্তব জীবনে প্রতিটি গল্পের সুখী সমাপ্তি হয় না। তবে আজ আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে ভালো মানুষদেরকে উল্টো কষ্ট দেওয়া হয় এবং তাদের সুযোগ নেওয়া হয়। সবসময় বলা তো হয় যে হ্যাঁ, মন্দের পরাজয় হয়, কিন্তু বাস্তবে কি তা ঘটে? বেশিরভাগ সময় তো তা ঘটে না, বরং যারা খারাপ কাজ করে তাদেরই বেশিরভাগ আরামদায়ক জীবনযাপন করে। সারা বিশ্বে ভালো মানুষদেরকে কষ্ট দেওয়া হয়, কিন্তু যাই ঘটুক না কেন, জীবনে কখনোই কোনো কিছুতে হাল ছেড়ে দিতে হয় না। যেটা ঘটার সেটা ঘটতে দাও, সাহসের সঙ্গে তোমাকে মুখোমুখি হতে হবে। তো তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।